বিস্ময়ে মোড়া, রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী। সীমাহীন মহাশূন্য থেকে মহাসাগরের অতল গহ্বর, প্রকৃতির পরতে পরতে লুকিয়ে আছে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। দূর দূরান্তের মহাবিশ্বের অপার রহস্য, অন্যদিকে অণুজীবের জটিল জগৎ। এই দুই বিপরীত স্রোত বয়ে আনছে বিস্ময়ের ধারাবাহিকতা। আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত উন্মোচন করে চলেছে প্রকৃতির সেই অজানা জগৎকে। নতুন আবিষ্কার আর উদ্ভাবনের হাত ধরে আমরা পৌঁছে যাচ্ছি প্রকৃতি আর মহাবিশ্বের বিস্ময় গাথার দোরগোড়ায়। অজানা সে জগৎ সম্পর্কে জানতে এবং জানাতে আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান ও প্রকৃতি। আপনাদের সঙ্গে আছি আমি হোসনে মোবারক সৌরভ এবং আমি শুভ আনু। দর্শক, শুরুতেই বিজ্ঞান ও প্রযুক্তি। গভীর সমুদ্রের রহস্য উন্মোচনে প্রথমবারের মতো একটি অত্যাধুনিক গ্রিপিং ডিভাইস বা হাইড্রোজেল বায়োনিক সাকশন কাপ উদ্ভাবন করেছেন চীনের বিজ্ঞানীরা, যা নরম, অভিযোজিত এবং শক্তিশালী। এটি শুধুমাত্র পানির নিচে কোনো কিছুকে সহজে ধরতে কিংবা সূক্ষ্ম কাজ করতে সক্ষম নয়, বরং এটি প্রথাগত ধারার প্রযুক্তিগত সীমাবদ্ধতা অতিক্রম করতেও সক্ষম। অক্টোপাসের অবিশ্বাস্য অনুকরণ ক্ষমতা এবার বিজ্ঞানের পাতায়। সমুদ্রের অতল গভীরে জটিল কাজ এবং সূক্ষ্ম সব যন্ত্রপাতির নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে চীনের বিজ্ঞানীরা তৈরি করেছেন একটি বিশেষ ধরনের বায়োনিক সাকশন কাপ। চীনের একাডেমি অফ সায়েন্সেসের অধিভুক্ত লানচৌ ইনস্টিটিউট অব কেমিক্যাল ফিজিক্স তৈরি করেছে চীনের প্রথম এই অ্যাডাপটিভ হাইড্রোজেল বায়োনিক সাকশন কাপ। অক্টোপাসের সুরের আদলে তৈরি এই যন্ত্রটি পানির নিচে গ্রাপিং বা কোনো বস্তু আঁকড়ে ধরার প্রযুক্তিতে এক নতুন দিনের সূচনা করল। এই উদ্ভাবনের পেছনে মূল অনুপ্রেরণা ছিল সমুদ্রের অক্টোপাস। LICPর গবেষক ওয়াং শিয়াওলং জানান, তারা অক্টোপাসের সুরের সংকোচন প্রসারণ পদ্ধতি অনুসরণ করে এর গঠন তৈরি করেছেন। সাকশন কাপটির ভেতরে ছোট ছোট বায়ু চলাচলের পথ বা এয়ার চ্যানেল রাখা হয়েছে, যা সক্রিয়ভাবে শোষণ ক্ষমতা তৈরি করতে পারে। ফলে এটি অত্যন্ত নরম বস্তুও কোনো ক্ষতি না করে শক্তভাবে আঁকড়ে ধরতে সক্ষম। গবেষকরা এখানে একটি বিশেষ সুপ্রামলিকুলার হাইড্রোজেল উপাদান ব্যবহার করেছেন, যা একই সঙ্গে অত্যন্ত নরম এবং উচ্চ ছিঁড়ে যাওয়ার রোধক। এই উপাদানের সঙ্গে 3D প্রিন্টিং প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়ে তৈরি করা হয়েছে বক্রঝিল্লি বা মাইক্রো চ্যানেল সমৃদ্ধ একটি কাঠামো। প্রথাগত গ্র্যাপিং প্রযুক্তিগুলো অনেক সময় জটিল পরিবেশে বা নরম বস্তুর ক্ষেত্রে ব্যর্থ হয়, কিন্তু এই নতুন হাইড্রোজেল বায়োনিক সাকশন কাপ সেই সীমাবদ্ধতাগুলো দূর করবে বলে আশা করা হচ্ছে। এটি মূলত সমুদ্রের তলদেশের খনিজ ও অন্যান্য সম্পদ অন্বেষণ, অতি সংবেদনশীল যন্ত্রাংশ সংযোজন, সূক্ষ্ম মেডিকেল অপারেশনের ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা প্রদানের ক্ষেত্রে বিপ্লব ঘটাতে সক্ষম। বিজ্ঞানীরা মনে করছেন এই প্রযুক্তি সংশ্লিষ্ট শিল্প খাতগুলোর আধুনিকায়ন ঘটাবে এবং জটিল পরিবেশে কাজ করার সক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দেবে। শুভ আনোয়ার, CMG বাংলা। পূর্ণমাত্রায় বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের তৌলিন কাউন্টিতে অবস্থিত চীনের 150 মেগাওয়াট বায়ু এবং সৌরবিদ্যুৎ কেন্দ্র। এই প্রকল্পটি হল চীনের প্রথম গ্রিন হাইড্রোজেন সমন্বিত কয়লাভিত্তিক রাসায়নিক প্রকল্প। বিস্তারিত থাকছে আমার করা একটি প্রতিবেদনে। কয়লা থেকে রাসায়নিক তৈরির প্রক্রিয়ায় কার্বন নিঃসরণ কমিয়ে আনতে এক অনন্য নজির স্থাপন করল চীন। দেশটির প্রথম গ্রিন হাইড্রোজেন ইন্টিগ্রেটেড কোল টু কেমিক্যাল কমপ্লেক্স বা পরিবেশ বান্ধব হাইড্রোজেন ভিত্তিক কয়লা রাসায়নিক কেন্দ্রটি পূর্ণমাত্রায় বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে। সম্প্রতি উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের তৌলুন কাউন্টিতে এই প্রকল্পের উদ্বোধন করে বিশ্বের অন্যতম বৃহৎ বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান চায়না তাথাং কর্পোরেশন। এই প্রকল্পের বিশেষত্ব হল এটি কয়লা থেকে রাসায়নিক তৈরির চিরাচরিত ও দূষণকারী পদ্ধতির বদলে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে। সাধারণত কয়লা থেকে রাসায়নিক তৈরির সময় সিন গ্যাস উৎপাদিত হয়, যাতে হাইড্রোজেনের ঘাটতি থাকে। প্রথাগত পদ্ধতিতেই হাইড্রোজেন তৈরি করতে গিয়ে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়,
কিন্তু চীনের এই নতুন প্রকল্পে ১৫০ মেগাওয়াট সক্ষমতার বায়ু ও সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে পাওয়া বিদ্যুৎ ব্যবহার করে গ্রিন হাইড্রোজেন উৎপাদন করা হচ্ছে, যা কার্বন নিঃসরণ নাটকীয়ভাবে কমিয়ে আনে। ১.৩ বিলিয়ন ইউয়ান ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি ২০২৩ সালের নভেম্বরে শুরু হয়েছিল। এটি চীনের রাসায়নিক শিল্পে বড় আকারের ইলেকট্রোলাইজার ব্যবহারের মাধ্যমে টেকসই ও স্থিতিশীল কার্যক্রমের এক নতুন উদাহরণ তৈরি করেছে। প্রকল্পটি ইতিমধ্যেই ২৮টি উদ্ভাবনী প্যাটেন্ট অর্জন করেছে এবং চীনের ন্যাশনাল এনার্জি অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃক হাইড্রোজেন শক্তি ব্যবহারের জন্য অন্যতম পাইলট প্রকল্প হিসেবে নির্বাচিত হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই মডেলটি ভবিষ্যতে বিশ্বের অন্যান্য কয়লাভিত্তিক শিল্পকে কার্বনমুক্ত করার পথে পথ প্রদর্শক হিসেবে কাজ করবে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। জ্বালানি নিরাপত্তা এবং পারমাণবিক শক্তির সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে আরও এগিয়ে গেল চীন। দেশটির ফুজিয়ান প্রদেশে অবস্থিত চাংচৌ পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় বিদ্যুৎ উৎপাদন ইউনিটে জ্বালানি লোডিং প্রক্রিয়া শুরু হয়েছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে পরীক্ষামূলক পর্যায় থেকে বাণিজ্যিক উৎপাদনের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই পদক্ষেপটি চীনের বিপুল বিদ্যুৎ চাহিদা মেটানো এবং টেকসই জ্বালানি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চীনের ফুজিয়ান প্রদেশে অবস্থিত চাংচৌ পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় বিদ্যুৎ উৎপাদন ইউনিটে জ্বালানি লোডিং প্রক্রিয়া শুরু করেছেন দেশটির প্রকৌশলীরা। গ্রিড সংযোগ এবং বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনের আগে এটি শেষ পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। চাংচৌ পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তৃতীয় প্রজন্মের হুয়ালং 1 রিয়্যাক্টর ডিজাইনের সবচেয়ে বড় কেন্দ্র। এই প্রকল্পে মোট ৬টি ইউনিট রয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটটি ইতোমধ্যে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। এখন দ্বিতীয় ইউনিটে জ্বালানি ভরার মাধ্যমে এটিও চলতি বছরের শেষ দিকে গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে। প্রথম পর্যায়ের কাজ অত্যন্ত সফলভাবে এগোচ্ছে। ইউনিট ১ নির্বিঘ্নে চলছে এবং ইউনিট ২ এখন পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রমের চূড়ান্ত ধাপে রয়েছে। পাশাপাশি দ্বিতীয় পর্যায়ের অধীনে ইউনিট ৩ এবং ইউনিট ৪ এর নির্মাণ কাজও পুরোদমে এগিয়ে চলছে। এই প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ পুরোপুরি শেষ হলে এখান থেকে প্রতি বছর ২০ বিলিয়ন কিলোওয়াট ঘণ্টা পরিবেশ বান্ধব বিদ্যুৎ পাওয়া যাবে। প্রতিটি হুয়ালং 1 ইউনিট বছরে ১০ বিলিয়ন কিলোওয়াট ঘণ্টারও বেশি বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম, যা একটি উন্নত দেশের প্রায় ১০ লাখ মানুষের বিদ্যুতের চাহিদা মেটাতে সক্ষম। পরিবেশ রক্ষায় এই প্রকল্পের ভূমিকা অপরিসীম। বিশেষ করে বছরে ৩.১২ মিলিয়ন টন স্ট্যান্ডার্ড কয়লা ব্যবহার কমাবে, পাশাপাশি বছরে ৮.১৬ মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ রোধ করবে। চীনের তৈরি হুয়ালং 1 বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত তৃতীয় প্রজন্মের পারমাণবিক রিয়্যাক্টর প্রযুক্তি হিসেবে স্বীকৃত। বর্তমানে বিশ্বজুড়ে ৪১টি ইউনিটে এই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে বা নির্মাণের বিভিন্ন পর্যায়ে রয়েছে। চাংচৌ প্রকল্পের এই অগ্রগতি চীনের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দেশটির অঙ্গীকারের এক বলিষ্ঠ প্রতিফলন। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। এবার গ্রাণ প্রকৃতি। উদ্ভিদ সংরক্ষণে অসাধারণ এক অগ্রগতি অর্জন করেছে চীন। দেশটির চতুর্দশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে এখন ৬৫% উচ্চতর উদ্ভিদ প্রজাতি এবং ৮০% জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ বন্য উদ্ভিদকে কার্যকর সুরক্ষার আওতায় নিয়ে আসা হয়েছে। সরকার বলছে এই উদ্যোগ বাস্তবায়নের মূল কৌশল হচ্ছে চীনের সমন্বিত ও দ্বিমুখী সংরক্ষণ প্রচেষ্টা। এই প্রচেষ্টার মাধ্যমে একদিকে যেমন উদ্ভিদগুলোকে প্রাকৃতিক পরিবেশে সুরক্ষা দেওয়া সম্ভব হচ্ছে, ঠিক তেমনি বৈজ্ঞানিক গবেষণাগার ও উদ্ভিদ উদ্যানেও উন্নত প্রযুক্তির মাধ্যমে তাদের সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে। বিশ্বব্যাপী উদ্ভিদ সংরক্ষণে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে চীন। দেশটির ৬৫% উচ্চতর উদ্ভিদ সম্প্রদায়কে সুরক্ষার আওতায় নিয়ে আসা হয়েছে। একই সাথে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ সুরক্ষিত বন্য উদ্ভিদের ৮০%কেও কার্যকরভাবে সুরক্ষিত করা হয়েছে। এই সুরক্ষা প্রচেষ্টার ফলে
সাইকাস ডেভাওনেসিস এবং প্যাফিওপেডিলাম আর্মেনিয়াকামের মতো ৩০০-র বেশি বিপন্ন প্রজাতির উদ্ভিদ সফলভাবে প্রকৃতিতে ফিরে এসেছে। এছাড়াও বিলুপ্তির কাছাকাছি থাকা প্রায় ১০০-রও বেশি অতি ক্ষুদ্র সংখ্যার বন্য উদ্ভিদকে জরুরি প্রচেষ্টার মাধ্যমে সুরক্ষিত করা হয়েছে। স্বস্থানে সংরক্ষণ হলো উদ্ভিদকে তার প্রাকৃতিক পরিবেশে বাঁচিয়ে রাখা ও সুরক্ষিত করার প্রক্রিয়া। এই লক্ষ্য অর্জনের জন্য চীন প্রথমত ৫টি জাতীয় উদ্যান প্রতিষ্ঠা করেছে, যা স্বস্থানে সংরক্ষণের প্রধান ভিত্তি হিসেবে কাজ করেছে, এবং ১৪১টি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ সুরক্ষিত বন্য উদ্ভিদ প্রজাতিকে সরাসরি সুরক্ষা দেওয়া হয়েছে। যেসব প্রজাতির প্রাকৃতিক পরিবেশে টিকে থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাদের জন্য বহিস্থানে সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এক্ষেত্রে চীন দুটি বড় পদক্ষেপ নিয়েছে। প্রথমত, চায়না ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন এবং সাউথ চায়না ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনকে কেন্দ্র করে একটি শক্তিশালী জাতীয় উদ্ভিদ উদ্যান ব্যবস্থা তৈরি করা। ফলে এই উদ্যানগুলো উদ্ভিদের জিনগত উপাদান বা জার্মপ্লাজম সংরক্ষণ এবং উচ্চমানের বৈজ্ঞানিক গবেষণাগার কেন্দ্র হিসেবে কাজ করেছে। অন্যদিকে প্রতিষ্ঠিত করা হয়েছে চীনের জাতীয় উদ্ভিদ জার্মপ্লাজম রিসোর্স ব্যাংক, যেখানে সংরক্ষণ করার সক্ষমতা রয়েছে প্রায় ৭০,০০০ প্রজাতির। ভবিষ্যতে এই জার্মপ্লাজম রিসোর্স ব্যাংক উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণে এক বিশাল ভাণ্ডার হিসেবে ভূমিকা পালন করবে। 2035 সালের মধ্যে আমাদের প্রজাতি সংগ্রহ 30,000-এ পৌঁছাবে, যা এটিকে বিশ্বের শীর্ষস্থানীয় উদ্ভিদগুলোর মধ্যে স্থান দেবে। একই সঙ্গে আমরা চীনের সমস্ত বিপন্ন উদ্ভিদের সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত করব। 2035 সালের মধ্যে 30,000 প্রজাতির বিশাল সংগ্রহ গড়ে তোলা হবে চীনের জন্য একটি বড় অর্জন। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো চীনের সমস্ত বিপন্ন উদ্ভিদের সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত করা। ভবিষ্যতের জন্য নির্ধারিত এই উচ্চাভিলাষী লক্ষ্যগুলো প্রমাণ করে যে চীন তার এই সবুজ বিপ্লব প্রচেষ্টা থামাবে না। তাদের এই সমন্বিত ও বিজ্ঞানভিত্তিক মডেলটি কেবল তার নিজস্ব সবুজ সম্পদকেই রক্ষা করছে না, বরং বিশ্বজুড়ে জীববৈচিত্র্য সংকটের মোকাবেলায় একটি কার্যকর পথনির্দেশনা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে। মুসলিম মোবারক সৌরভ, সিএমজি বাংলা। চীনের ছিনলিং পর্বতমালা ৫২০টিরও বেশি বন্য পাখি প্রজাতির আবাসস্থল। বসন্তে এখানকার উইলো ফুল ফায়ার ক্যাপড টিটকে মধু সংগ্রহের সুযোগ দেয়। আবার পাউলোনিয়া ফুলের রস মিসেস গোল্ডস সানবার্ডের মতো দক্ষ পাখিকে আকর্ষণ করে। অন্যদিকে দুর্লভ ব্ল্যাড ফিজেন্ট উঁচু এলাকায় একগামী জীবনযাপন করে। উচ্চতা অনুযায়ী পাখিদের এই অসাধারণ বৈচিত্র্য ও তাদের জীবনযাত্রার চিত্রায়নই সিজিটিএনের বিশেষ ডকুমেন্টারি সিরিজ ছিনলিং পর্বতমালার দ্বিতীয় পর্ব বার্ডস ইন ছিনলিং এ ফুটিয়ে তোলা হয়েছে। চীনের দুর্লভ প্রজাতির পাখিদের বেশিরভাগ থাকে ছিনলিং পর্বতমালায়। সমুদ্র পৃষ্ঠ থেকে ৩,০০০ মিটারেরও বেশি উঁচুতে থাকায় এখানে থাকা পাখিদের মধ্যে দেখা যায় বেশ বৈচিত্র্য। এপ্রিলে এখানকার উপত্যকার উইলো গাছগুলো ফুলে ফুলে ভরে যায়। ফুলগুলোর পাপড়ি নেই, গ্রান নেই, তবুও তারা পাখিদের কাছে ডাকে। ফায়ার ক্যাপড টিট নামটি এসেছে পুরুষ পাখির কপাল ও গলায় থাকা উজ্জ্বল রঙের দাগ থেকে।
10 থেকে 11 সেন্টিমিটার লম্বা এই পাখির শরীর চড়ুইয়ের চেয়েও ছোট। ছোট হওয়ার কারণে তারা সহজেই উইলো গাছের ডালে বসতে পারে এবং নিরাপদে মধু খেতে পারে। উইলোতে এই ফায়ার ক্যাপড টিট ছাড়াও মাঝে মাঝে অন্য পাখির আসরও বসে, তবে বাকিদের নজর থাকে গাছে থাকা পোকামাকড়ের দিকে। কোনো প্রতিযোগিতা নেই, আছে অঢেল খাবার, আর তাই পাখিরা এখানে বেশ মিলেমিশেই থাকে। মে মাসে ছিনলিং পর্বতমালার ঢালে দলে দলে পাউলোনিয়া ফুল ফোটে। মিসেস গোল্ডস সানবার্ডের জন্য এই ফুলের মিষ্টি রস ভীষণ লোভনীয়। পালকে থাকা ধাতব দীপ্তি পাখিটিকে করে তোলে চকচকে, এক কথায় অপূর্ব। সরু শরীরের কারণে পাখিটি বেশ চঞ্চল বটে, সেই সঙ্গে এটি বেশ দক্ষ। সূক্ষ্ম ফুলের গায়েও এটি দক্ষতার সঙ্গে অ্যাক্রোব্যাটিক কসরত দেখাতে পারে। চিকন ও বাঁকা ঠোঁট দিয়ে পাখিটি সহজেই ফুলের গভীর থেকে মধু সংগ্রহ করতে পারে। পাহাড়ের চূড়ার কাছাকাছি থাকে ব্লাড ফিজেন্ট। উঁচু এলাকার এই বাসিন্দারা দুর্লভ প্রজাতির। এরা আবার মনোগামী তথা একসঙ্গেই পছন্দ করে, তাই প্রজনন মৌসুমে প্রতিটি পাখি কেবল একটি সঙ্গীর সঙ্গেই মিলিত হয়। পুরুষ ফিজেন্টই প্রতিযোগিতার মাধ্যমে অনেক প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে এই স্ত্রী পাখিটির মন জয় করেছে। লড়াইয়ের ক্লান্তি বিজয়ীর কাছে কোনো ব্যাপারই না, সে অধীর আগ্রহে অপেক্ষা করছে আরও বেশি আনন্দময় খেলায় অংশগ্রহণের জন্য। উপত্যকা থেকে শুরু করে পাহাড়ের চূড়া পর্যন্ত নানা উচ্চতায় নানা জাতের পাখি দেখা যায়। 520টিরও বেশি বন্য পাখি প্রজাতি ছিনলিং পর্বতমালার অভয়ারণ্য উপভোগ করে। তাদের চমৎকার পালক প্রকৃতিকে করে তোলে আরও রঙিন। মধুর কণ্ঠস্বর দিয়ে তারা ছিনলিং পর্বতমালার ভাঁজে ভাঁজে রেখে যায় নানা গল্প। দর্শক সামনে অপেক্ষা করছে আরো বহু বিষয়, আরো না বলা কথা। আজকের মতো এটুকুই। আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে প্রাণ প্রকৃতি আর বিজ্ঞানের নতুন আলো নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোবাসুন বিজ্ঞানকে, সঙ্গে থাকুন প্রকৃতির। ধন্যবাদ।